শাপলা চত্বরে একই রাতে ১,৬০,০০০ রাউন্ড গুলি ছোড়া হয়। ১,৬০,০০০ রাউন্ডে যদি আমি ধরি ১০০টা গুলিতে একটা লেগেছে, তারপরও মৃতের সংখ্যাটা কিন্তু অনেক। লাশ গুমের হওয়ারটা আমরা তো নিজেই দেখেছি। ৫ই মে শাপলার হত্যাকাণ্ড তো এলিট শ্রেণী ছিল না। এখানে রেহান একাই এলিট শ্রেণীকে প্রতিনিধিত্ব করছে। আসলে তো এটা এলিট শ্রেণী ছিল না, এখানে তো শ্রেণী বৈষম্য থাকবে। মোল্লাদের জন্য কয়জন কথা বলবে বলেন? কাছে থেকে গুলি করা হয়েছে এবং নিযুক্ত ছিল ঠোঁট এবং নাকের মাঝখানে এই জায়গাটায়। এখানে চোয়াল ভেঙে গিয়েছিল, দাঁতও ভেঙে গিয়েছিল ওর। এখান দিয়ে গুলিটা পাস হয়ে পিছন দিয়ে বের হয়ে গিয়েছে। যেহেতু গুলি লাগার পর ওর হাত পা কাঁপছিল বা প্রাণের সঞ্চার তখনও ছিল, ধারণা করা হয় যে ও রক্তক্ষরণেই মারা গিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ এমার্জেন্সি মর্গেই ভাইয়াকে পাই। ৩-৪টা লাশ ছিল। ভাইয়া লাশটা স্ট্রেচারে শোয়ানো ছিল। তো মোটা-সোটা লম্বা মানুষ ছিল, স্ট্রেচারে জায়গা হচ্ছিল না। মাথা থেকে তখনও চুয়ে চুয়ে রক্ত পড়ছে। পায়ে মশা কামড় দিয়ে যাচ্ছে। ও মশা নিয়ে খুব সেন্সিটিভ ছিল আর কি, মশার কামড় সহ্য করতে পারতো না। আমরা যখন গেলাম তখন আমরা শিওর ছিলাম না যে লাশ পাবো কিনা। আমাদেরকে ওখানকার কর্তব্যরত পুলিশ আর কি বললেন যে আরও অনেক লাশ ছিল, সব তো নিয়ে গেছে। আপনাদের তখন হয়তো মনে থাকতে পারে এক ধরনের ডাস্টবিন পাওয়া যেত, যেটা ফুল ক্লোজড এক ধরনের ডাস্টবিন তখন পাওয়া যেত। এরকম ডাস্টবিনে ট্রাকে করে তারা নিয়ে গেছে। এবং আমরা যখন 4টা থেকে লাশ খুঁজতে বের হয়েছিলাম হেঁটে হেঁটে, তখন আমরা অনেক ট্রাককে ফিরতে দেখেছিলাম। ট্রাক এবং ওই ডাস্টবিন কিসের জন্য যাচ্ছিল, কি আছে ভিতরে আমরা জানতাম না। পরবর্তীতে এগুলো বের হয়েছে যে এর মধ্যে অনেক লাশ হয়তো গুম হয়ে গিয়েছে। আম্মুকে মুচলেখা দিতে হলো যে আম্মু কখনোই এটা নিয়ে কোনো বক্তব্য দিবে না বা কোনো কেসও করবে না। তো আম্মু 2 মেয়ের নিরাপত্তার কথা চিন্তা করে, আমার ছোট বোন তখন কেবল 5 বছর বয়স, আমিও ইন্টারে পড়ছি। 2 মেয়ের কথা চিন্তা করে আম্মু মানে ওই মুচলেখায় সাইন করলেন। ভাইয়ার পকেটে বুয়েটের আইডি কার্ডটা ছিল, শুধুমাত্র হয়তো বুয়েটের স্টুডেন্ট হওয়ার জন্যই ওর লাশটা গুম হয়নি। সামহারিন ব্লগ বা অন্যান্য ব্লগের ওয়েবসাইটগুলোতে আমাদের ইসলাম ধর্মকে নিয়ে অনেক ধরনের কটূক্তি তখন হচ্ছিল এবং এগুলো ম্যাস পিপল তখনও জানতো না। আমাদের বাংলাদেশের ম্যাস পিপল তো আসলে ধর্মপ্রাণ মুসলিম, তো তারা তো এটার বিরোধিতা করবেই। আমার ভাইয়া এই বিরোধিতা থেকেই শাপলা চত্বরে গিয়েছিলেন। একদল বন্ধু খুব চেষ্টা করেছিল বুয়েটের ভাইয়ার লাশটা নিয়ে যেয়ে একটা অন্তত জানাজা করতে। ছাত্রলীগ নেতা শুভ্রজ্যোতি ঠিকাদার, তার যে সাঙ্গপাঙ্গ তারা ছিলেন, তারা তখন মানে খুব বাজে ব্যবহার করছিল এবং তারা কোনো মানে লাশ মানে এত অসম্মান মনে হয় এর আগে কখনো হয় নাই আমার ফ্যামিলি। তো তারপরে আমার চাচা ডিসিশন নিলেন, যেহেতু আব্বু ছিলেন না, চাচার ডিসিশনই আমরা নিয়েছি যে লাশ আমরা বুয়েটে কখনোই যেতে দেব না। ওই সময়টা একটা খুব প্রেশার ছিল সরকার থেকে যে যত দ্রুত সম্ভব লাশ দাফন করতে হবে। নানান ধরনের ইনকোয়ারি শুরু হয়। আজকে ডিবি থেকে ফোন আসে, কালকে অমুক থেকে থানা থেকে ফোন আসে, ভাইয়াকে নিয়ে খোঁজ করতে চায়, কি করছিল, জামাত শিবিরের সঙ্গে ছিল কিনা। প্রচুর ফোন এসেছে, তোর ভাইও গেছে, তুইও যাবি, এই ধরনের কি। আমার আম্মু খুব ভয় পেত। হাসিনা এই ব্যাপারটাকে পুরো নালিফাই করে দিয়েছেন। তখনই আমরা আল্লাহর কাছে দুনিয়ার বিচারটা আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছি। তো উনার চেয়ে বড় বিচারক তো আর কেউ হতে পারে না। হ্যাঁ, এখন আমরা ন্যায়ের জন্য লড়ছি। আমরা একটা ফরমাল একটা বিচার চাই হাসিনার, কিন্তু যে বিচার আল্লাহর করার সেটা তো উনি করবেনই। আর সবচেয়ে বড় কথা, এই শাপলা চত্বর 2013 সালে এটাকে এতভাবে বিক্রি করা হয়েছে আমাদের ইসলামিক কিছু নেতৃত্ব দ্বারা বা নেতা দ্বারা। তো যেটা হয় আর কি, লেবু বেশি কষ্টালে তিতা হয়ে যায়। আমরা শহীদ পরিবারটা কিন্তু কেউ কারো কাছে বিক্রি হয়ে যায়নি। তো যে সংগঠন বা যে সংগঠনের মানুষরা বিক্রি হয়েছেন বারবার, তারা মনে হয় এটার উত্তরটা ভালো দিতে পারবেন, বরং তাদের জন্যই হয়তো আমাদের কেস এখনো ঝুলে আছে। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নাকি একদল মানুষ রং মেখে শুয়েছিল। এটা আমার কথা না, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা। আর এই কথাটা তিনি বলেছিলেন মহান জাতীয় সংসদের ভরা মজলিসে দাঁড়িয়ে। সেই রাত আসলে কতজন শহীদ হয়েছিলেন? ১০ জন, ২০ জন, ১০০, ২০০ কিংবা হাজারের বেশি? আমরা জানি না। আমরা কখনোই শহীদের এক্সাক্ট সংখ্যাটা জানতে পারিনি। আপনি কি জানেন, সেই রাতে যারা শহীদ হয়েছিলেন তাদের মধ্যে একজন ছিলেন শহীদ রেহান আহসান, যিনি বুয়েটের তৎকালীন শিক্ষার্থী ছিলেন। আমাদের আজকের এপিসোডে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন শহীদ রেহান আহসানের বোন ফারিয়া সরণি ভাষা। ভাষা আপু, আপনাকে অনেক ওয়েলকাম আমাদের পডকাস্টে। আপু, আমি শুরু করতে চাই হচ্ছে রেহান ভাইয়ের ছোটবেলা দিয়ে। ছোটবেলায় তিনি কীরকম ছিলেন বা তার সাথে আপনার খুনসুটিটা কীরকম ছিল? তিনি তো আপনার বড় ভাই, তো সেই হিসেবে সব কিছুর ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স হয়তো আপনার নিজেদের বেড়ে ওঠাটা আপনি দেখেছেন। এই ব্যাপারে আপু একটু জানতে চাই। আমার ভাইয়ের জন্ম বগুড়ায়।
আমার বাবা তখন গ্রামীণ ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ছিলেন। উনার পোস্টিং তখন বগুড়ায় ছিলেন। ভাইয়ার যখন ৫ বছর তখন বাবার পোস্টিং হয়ে যায় ঢাকায়। তো তখন ঢাকায় চলে আসেন। সো কিন্ডারগার্টেনের সময়টা ভাইয়া ওখানেই পার করেছেন। তারপরে ঢাকায় আসার পর আমিও হই। আমরা তখন মিরপুরে ছিলাম বাবার অফিসের কাছেই। তো ভাইয়াও ক্লাস 1 এ গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে ভর্তি হয়। ফার্স্ট, সেকেন্ড, থার্ড এর মধ্যেই ছিল সবসময় ক্লাস 1 to 10 and he was very meritorious. তারপরে ঢাকা সিটি কলেজে পড়েন। তারপরে বুয়েটে ২১২তম হন। আর এদিকে আমি হলিক্রস গার্লস হাই স্কুল, পরবর্তীতে হলিক্রস কলেজে ভর্তি হই। তো ভাইয়া ছোটবেলায় গান, তারপরে আবৃত্তি, ছবি আঁকা এসবে খুব পারদর্শী ছিলেন। ক্লাস 7 এ বা 8 এ আরকি 7-8 এর টাইমটায় আরকি উনি ডিবেটের কোর্স করেন, ডিবেট শিখেন। অনেক কষ্ট করে আসতেন ডিবেট শিখতে এবং ডিবেটের প্রতি উনার একটা খুব ভালো প্যাশন ছিলেন, যেখান থেকে উনি যুক্তিতর্ক আরকি শিখেছিলেন বা কনভিন্স করা শিখেছিলেন। অঙ্ক, ম্যাথ, সায়েন্স, দেন ফিজিক্স, কেমিস্ট্রিতে উনার বিশেষ একটা দখল ছিল। তো এটার জন্য উনি অলিম্পিয়াডগুলোতে অংশ নিতেন এবং খুব ভালো একটা ফলাফল সবসময় বয়ে আনতেন। আম স্কুল, কলেজ, ম্যাথ অলিম্পিয়াডে সবসময়ই ১ম দিকেই ছিলেন, ন্যাশনাল অলিম্পিয়াড পর্যন্ত যেতেন এবং এর পরবর্তীতে হচ্ছে উনি যখন বুয়েটে চান্স পান, তখন উনি মেন্টর হয়ে যান। মারা যাওয়ার আগ পর্যন্ত তিনি গ্রাফ থিওরির কোনো একটা থিওরি নিয়ে কাজ করছিলেন ডক্টর মোহাম্মদ কায়কোবাদ স্যারের আন্ডারে। খুব ডানপিটে ছিলেন, ছোটবেলায় খুব দুষ্টু ছিলেন, খুব অস্থির ছিলেন আরকি। হয়তোবা খেলতে, খেলতে পড়েও যেতেন। আমার সাথেও তার খুনসুটি ছিল, ঝগড়া ছিল, অভিমান ছিল যেরকম ভাই-বোনের মধ্যে হয়। আমাদের দুজনেরও ইথিক্যাল কনফ্লিক্ট ছিল এবং he was a good brother. আপু, আ আপনার কথা থেকে যেটা মনে হচ্ছে যে উনি খুবই আর্টিস্টিক ছিলেন। উনি ক্রিয়েটিভ কাজকর্ম করতে পছন্দ করতেন। তার পাশাপাশি ম্যাথস, ফিজিক্স এগুলো তার অনেক আগ্রহ ছিল। উনি হেফাজতে ইসলামের আহ্বানে যে মহাসমাবেশ হয়েছিল সেখানে যোগ দিয়েছিলেন। এই যে আ আমরা যেটা দেখি সমাজে সাধারণত যে ক্রিয়েটিভ প্যাশন যাদের আছে বা ম্যাথ, ফিজিক্স এসব প্যাশন যাদের আছে তারা সাধারণত দেশভাবনা বা এই ধরনের চিন্তাভাবনা সেই সময়টা এটলিস্ট ছিল না। যখন পুরো দেশটা একটা অ্যাপলিটিক্যাল মানে জেনারেশন হওয়ার দিকে ধাবিত হচ্ছিল। তো ভাইয়ের মধ্যে আপনি এই দেশ ভাবনা নিয়ে বা আ বৃহত্তর সমাজের জন্য দরদ এই ব্যাপারটা কিভাবে মানে দেখেছিলেন জন্ম নিতে? আচ্ছা, এটা নিয়ে কথা বলতে গেলে আমার ফ্যামিলি বা আমরা উত্তরাধিকার সূত্রে এটা পেয়েছি। আমার দাদার বাবা মানে আমার বাবার দাদা আরকি, উনিও আম একজন বিচারক ছিলেন। উনিও দেশের জন্য কাজ করে গিয়েছেন। আমার দাদা একজন ডাক্তার ছিলেন। স্বাধীনতার সময় এবং স্বাধীনতার পরবর্তী সময়েও মানুষের সেবা করে গিয়েছেন। শেষ শেষ দিন পর্যন্তই উনি সেবা করে গিয়েছেন। আমার বাবা কাজ করেছেন দেশের জন্য, সমাজের জন্য। এরা কেউ নিজের চিন্তাভাবনা করে হয়তো আ চাইলে করতেই পারতেন। ১,০০০, ১,৫০০ কোটি টাকার দুর্নীতি করতেই পারতেন। যেহেতু রাজনীতির সঙ্গেও তারা জড়িত ছিলেন। তারা করেনি, হয়তোবা তাদের কাছ থেকেই ভাইয়ার মধ্যে এটা চলে এসেছিল। আর আমার দাদা যখন আলঝেইমারের একদম লাস্ট স্টেজে ছিলেন, তখনও আমার বাবাকে বলে গিয়েছিলেন যে, "তোমার ছেলে একদিন অনেক বড় হবে, অনেক নাম করবে।" বড় হওয়া হয়তো ভাইয়ার আর হয়নি, নাম করাও হয়নি। এই তো। সো তার মধ্যে ব্যাপারটা আসলে জেনেটিক্যালি আসছে আপনি জি। বলতে চাচ্ছেন। আ উনি বুয়েটে ভর্তি হলেন। তারপরে হেফাজতের সমাবেশে যোগ দেওয়াটা সে সময় একটা ট্যাবুর মতোই তো আসলে ছিল বাংলাদেশের আধুনিক শিক্ষিত সমাজে বা সেই গোষ্ঠীটা যারা কওমি মাদ্রাসা ভিত্তিক পড়াশোনা করেছেন তাদের সাথে একটা কেমন যেন ডিস্টিংশন ছিল। তো আপনার ভাইয়ের তাদের প্রতি সহমর্মী হওয়ার জার্নিটা আসলে ঠিক কিরকম ছিল? আচ্ছা, তখনকার সিচুয়েশনটা আমাদের আগে একটু বুঝতে হবে। আম সামহারিন ব্লগ বা অন্যান্য ব্লগের ওয়েবসাইটগুলোতে আমাদের ইসলাম ধর্মকে নিয়ে অনেক ধরনের কটূক্তি তখন হচ্ছিল এবং এগুলো ম্যাস পিপল তখনও জানতো না। তো ম্যাস পিপল পর্যন্ত যখন এগুলো নিউজগুলো আসলো, তো আমাদের বাংলাদেশের ম্যাস পিপল তো আসলে ধর্মপ্রাণ মুসলিম। তো তারা তো এটার বিরোধিতা করবেই। আমার কাছে যেটা মনে হয়, আমার ভাইয়া এই বিরোধিতা থেকেই আ শাপলা চত্বরে গিয়েছিলেন। তার প্রতিবাদ জানাতে গিয়েছিলেন। তিনি শুধু ৫ই মেতেই গিয়েছেন এমন না। তিনি মে মাসের আগে
এপ্রিল মাসে যেই সমাবেশটা হয়েছিল ওটাতেও গিয়েছিলেন। বাসা থেকে টাকাও নিয়ে গিয়েছিলেন এবং পানি, বিস্কিট যা লাগে আরকি মুসল্লিদের সেগুলোও উনি দিয়েছেন। এবং রানা প্লাজায় ব্লাডের সংকট ছিল। রানা প্লাজায় উনি ব্লাড দিয়ে গিয়েছেন। লাশ যখন ভলান্টিয়ার হিসেবে কাজ করেছিলেন ওই সময়টা উনি খুব ব্রেকডাউন এর মধ্যে ছিলেন। হয়তো ওর লাশ অনেক বেশি দেখে ফেলেছিলেন কিংবা এই জিনিসগুলো তাকে খুব চিন্তা মানে ভাবিয়ে তুলেছিল সমাজের প্রতি। ওভারঅল একটা সলিউশন চেয়েছিলেন আরকি। তার মানে তিনি এই ধরনের মানে তার প্রতিবাদী মানসিকতা বা সহজ কথায় দেশের জন্য কাজ করার তাড়নাটা সবসময় ছিল। রানা প্লাজাতেও তিনি অংশ নিয়েছেন। আপনার ফ্যামিলি থেকে তার প্রতি সাপোর্টটা কিরকম ছিল? যেহেতু বললেন তিনি ফ্যামিলির আমার পারমিশন নিয়ে ফ্যামিলি যেতেন। খুব লিবারেল মাইন্ডসেটের ছিল। আমার দাদাবাড়ির ফ্যামিলিও খুব লিবারেল মাইন্ডসেটের। আমার বাবা নিজেও একসময় বাম নেতা ছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতি করেছেন। তো আমাদের বাসার পরিবেশটা সবসময় এরকমই ছিল যে, যে যার চয়েস মতো বা ইচ্ছে মতো আরকি মনের ভাবও প্রকাশ করতে পারবে, তার মতবাদও রাখতে পারবে। এই জায়গায় আমাদের কোনো আসলে না বা ব্যারিকেড কখনো দেয়া হয় নাই। তো এইজন্য ভাইয়ার জন্য এটা খুব নরমাল ছিল। আপনার আপু তখন বয়স কত ছিল ২০১৩ সালে? আম আমার আব্বু ১৪ সালে ৫২ বছর বয়সে মারা যান। তো ৫১ বছর বয়স ছিল। আচ্ছা। আ এবার ওই দিনের ব্যাপারটায় আসি স্পেসিফিকলি। মানে সেদিন ভাইয়া আসলে কখন থেকে সমাবেশের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন? আম ভাইয়া বাসায় ছিলেন না। আমাদের সাথে ভাইয়ার শেষ দেখা হয়েছে ৩ মেতে। আচ্ছা। আম আমাদের একটা পারিবারিক ফাংশন ছিল আরকি। সেখানে আমরা ফুল ফ্যামিলিই গিয়েছিলাম। তো ও বাসায় না ব্যাক করে আরকি হাতিপুরের বাসায় আরকি ব্যাক না করে ও হচ্ছে ইয়াতে চলে যায়, হলে চলে যায়। আমরা বাসায় ব্যাক করে আব্বুও পরদিন নওগাঁ চলে যায়। আমাদের তখন হোটেলের কাজ চলছিল। তো আব্বুকেও সেটা দেখতে হতো। ব্যবসার কাজ ছিল। তো বাবা চলে যান আরকি। এজন্য ৩ মেতেই আমার সাথে ভাইয়ার শেষ দেখা হয় বা শেষ কথা হয়। ২ মেতে আমরা হচ্ছে অ তখন তো কলেজে পড়তাম। হলিক্রস কলেজে আরকি ফার্স্ট ইয়ারে। তো আমার বিভিন্ন টিচারের বাসায় আমাকে ভর্তি করায় দেওয়া। তারপর মাল্টিপ্ল্যানে যে পেন ড্রাইভ সহ আরো কি যেন জিনিস কিনেছিল। তো এগুলো মানে আমি ভাইয়া একসাথেই ছিলাম আরকি। ২ মে, ৩ মে। ৪ মেতে ভাইয়ার সাথে আমার যোগাযোগ হয়নি। আম্মুর সাথে মনে হয় ১ বার বা ২ বার কথা হয়েছে। আম্মু তো সবসময় ফোন দিত। আব্বুর সাথে ৪ মেতে কথা হয়নি। কারণ আব্বু ওইদিন খুব ব্যস্ত ছিল। ৫ ই মেতে আব্বুর সাথে কথা হয়েছে কিনা আমি বলতে পারছি না। তবে ওর বন্ধুদের কাছ থেকে শোনা ও সকালবেলাই ৫ ই মেতে বের হয়ে গিয়েছিল। এই সমাবেশে যোগদানের উদ্দেশ্যে। এবং ফজরের নামাজের পরেই গিয়েছিল। যেহেতু বুয়েটে তখন অলরেডি এটা একটা ক্রিয়েট মানে ট্যাবু টাইপের একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গিয়েছিল। তো ওরা ভোরবেলায় আরকি বন্ধুরা সব মিলে বের হয়ে গিয়েছিল। এবং আমরা তখনও জানতাম না যে ও কোথায় আছে। আমরা জানতাম ও হলে আছে। মানে ৫ মে এই যে দিনভরের সমস্ত ঘটনা, এই সময় আপনার ধারণা ছিল যে ভাইয়া হলে আছেন, তাই তো? হ্যাঁ, হলে আছে আর গেলে যাবে। যে ও চলে আসবে। এরকম একটা ব্যাপার ছিল। ৫ মেতে যখন হেফাজতে ইসলাম শাপলা চত্বরে অবস্থান করার ঘোষণা দিল, মোটামুটি রাত ৮ঃ০০-৯ঃ০০ এরকম একটা সময় হ্যাঁ। এবং সারাদিনই তো কম বেশি খন্ড, খন্ড সংঘর্ষ চলছিল। আ নানা রকম ভাঙচুর, অগ্নিসংযোগের খবর পাওয়া যাচ্ছিল। তো এই সময় কি আপনার পরিবারের পক্ষ থেকে আচ্ছা ৫ই মের আগে ৪ এপ্রিলের পরবর্তী শুক্রবারে একটা ঘটনা ঘটেছিল আরকি। আপনার লালবাগ মসজিদে আ আমার ভাইয়া যেহেতু হলে ছিল ওই সময়টা, তো লালবাগ মসজিদে ওরা সব বন্ধুরা মিলে নামাজ পড়তে যেত, জুম্মার নামাজটা। তো ওখান থেকে ফিরে আসার সময় আপনার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মানে লীগের যেই প্যাটার্ন হয় আরকি তারা চাপাতি নিয়ে অনেককেই কুপিয়েছিল। ভাইয়ারও হাত মানে সম্ভবত ডান হাত কিংবা বাম হাত আরকি আমার এখন মনে পড়ছে না। কোপ পড়েছিল একটা। এবং আমরা ভাইয়ার সাথে বাসায় চলে আসি। আমরা ড্রেসিং-টেসিং করে দিয়েছিলাম। এবং ও যখন মারা গিয়েছে তখনও ওই কোপের দাগটা ছিল ওর হাতে। সো আপনি যদি ৫ ই মেকে ডিফাইন করতে চান তো ওই শুক্রবারের দিনের ঘটনাটাও ইম্পোর্টেন্ট। যে দিনটা আসলেও আপনার ধর্মপ্রাণ মুসল্লিদের আসলে কিছুটা হলেও রাগিয়ে তুলেছিল। যে এভাবে জুম্মার নামাজে এভাবে অতর্কিতে এসে হামলা করার ব্যাপারটা। এসব বিষয় নিয়ে আপনাদের বাসায় তো নিশ্চয়ই কম বেশি আলোচনা হতো? এই যে কি হচ্ছে বা আপনি যেটা বললেন যে মসজিদে গিয়ে হামলা করা ইত্যাদি। তো এ সময়ে মানে আপনি বা আপনার পরিবারের সদস্যরা মানে এই আলোচনায় আসলে আপনার ভাইয়ার আমি জানতে চাচ্ছি আপনাদের কনভারসেশনটা ঠিক কি ধরনের ছিল? আচ্ছা, আমার মা আমার বাবাকে বলেছে, "তুমি তোমার ছেলেকে বলো, বুঝাও, কোথাও যেন না যায়।" এরকম করে আসছে। তো বাবা তো আসলে একসময় নিজেও ছাত্র রাজনীতি করেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো আমার বাবার কাছে মানে ব্যাপারটা খুব unusual ছিল এবং তিনি
মানে এরকম টুকটাক জিনিস হয় ইউনিভার্সিটি লাইফে। এভাবেই মানুষ শক্ত হয়। তো আমার বাবা আরকি তার ভাইয়াকে রেসপনসিবিলিটি বোধটাই গ্রো করানোর চেষ্টা করে গিয়েছিলেন। এখন কতটুকু রেসপনসিবিলিটি গ্রো করেছিল সেটা আসলে ভাইয়া আমার চেয়ে ভালো বলতে পারতেন। ৫ মেতে যখন সারাদিন এরকম খণ্ড, খণ্ড সংঘর্ষ চলছিল, আ যেহেতু আপনার ভাই আ তিনি এর আগেও বিভিন্ন আন্দোলন সমাবেশে অংশ নিয়েছেন। সেই সময় সারাদিনে কি তার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করা হয়েছিল আমার আপনাদের পক্ষ ঐদিন থেকে? কলেজ ছিল সারাদিন। আম্মু আম্মু বাসায় ছিল। টিভিতে কি হচ্ছে না হচ্ছে এত দেখার আসলেও ঢাকা শহরের জীবনটা এরকমই ব্যস্ত। ব্যস্ত একটা জীবন। আমার বাসায় ফিরতে, ফিরতে সন্ধ্যা হয়ে গেছে। স্যারদের ল্যাব শেষ করে, স্যারদের পড়া শেষ করে তারপরে যদিও স্যাররা তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিল। ৭ টার মধ্যেই আমি বাসায় চলে আসছিলাম। তো বাসায় আসার পথে ইস্টার্ন মল্লিকার খুব কাছে আরকি ওখানে আমাদের কেমিস্ট্রি পড়াতো। ওখানে আম্মু আরকি ফোন দিয়েছিল ভাইয়াকে। ভাইয়া তখন ৭টা ৭:৩০ টার দিকে আরকি। ভাইয়া তখন ফোন তুলে বলেছিল, "আম্মু আমি মসজিদে আছি, পরে কথা বলব।" তো that was the last conversation between my mom and brother. তো হ্যাঁ, মসজিদে আছে। ভাইয়া তো মসজিদে যায় নামাজ পড়তে। So it was very normal for us. আপু এবার ওই দিনের ঘটনার প্রবাহে যেতে চাই। আপনাদের কাছে মানে এই সংবাদটা, ভাইয়ার মৃত্যুর সংবাদটা মানে কখন এবং কিভাবে পৌঁছেছিল? ভাইয়া খুব সম্ভবত 8:30 থেকে 10 টার মধ্যে গুলি খেয়েছিলেন। যেহেতু বাবা-মাকে সরাসরি জানানো যায় না। অন্য আরেকজন বন্ধু আম্মুকে ফোন দিয়েছিল যে, "আন্টি রেহানের মাথায় মনে হয় গুলি লেগেছে। ও ইসলামী ব্যাংক হাসপাতালে আছে।" তো আমার আম্মু তো তখন মানে এটা কাইন্ড অফ বজ্রপাত হওয়ার মতো একটা নিউজ। আমার আম্মু কোনমতে ৳২০,০০০ হাতে নিয়ে আমার আম্মু মতিঝিল শাপলা চত্বরে চলে গিয়েছেন। চলে গিয়েছেন বলতে উনি ইসলামী ব্যাংক হাসপাতালে গিয়েছেন। ওখানে যেয়ে ভাইয়াকে পান নাই। কিন্তু এটুকু সিওর হয়েছেন যে তার ছেলে আর বেঁচে নাই। আমার আম্মু ফিরেছেন রাত ২ টায়। তো ওই সময়টা আমার আম্মু হাসপাতালে মর্গে ঘুরে বেড়াচ্ছিলেন যদি ছেলেকে পাওয়া যায় কি এজন্য। এই সময় নিয়ে আলোচনা করাটা একটু সেনসিটিভ। তারপরেও মানে আমি জানতে চাই যে যখন আপনার মা আপনার ভাইকে বা তার সন্ধানের জন্য বের হলেন, obviously ওই সময় পরিবারে খুবই মানে টেন্সড একটা দশা থাকার কথা। মানে আপনাদের সে সময়ের অ্যাক্টিভিটি গুলো আসলে ঠিক কিরকম ছিল? আ আমার বাবা তো ডিরেক্টলি বলেই দিয়েছিলেন যে আ হয়তো মাথায় গুলি লেগেছে। ওর তো তাহলে দেশের বাইরে নিয়ে যেতে হবে। যত টাকা লাগে দিব, কোনো সমস্যা নাই। দরকার হলে আমেরিকা নিয়ে যাব। আমার বাবার চিন্তাভাবনা এরকম ছিল। আম্মু তো ছেলেকে বাঁচাতেই গিয়েছিলেন। তো ১০ থেকে ২ টা পর্যন্ত আম্মুর সাথে আমাদের কোনো কনট্যাক্ট হয়নি। নেটওয়ার্ক ছিল না। রাত ২ টার পর আরকি আম্মু গিয়েছে। আমরা এটা নিয়েও খুব ভয় পাচ্ছিলাম যে আম্মু ফিরে আসবে কিনা। কারণ তখনকার সিচুয়েশন আসলে ওরকমই ছিল। তো রাত ২ টার সময় আমার আম্মু ফিরে আসলেন এবং মানে আমি তার আগ পর্যন্ত আমি সিউর ছিলাম হয়তো গুলি লেগেছে। আইসিইউতে থাকবে, বেঁচে ফিরবে। ও মারা যাবে না। এই ভরসাটুকু আমার ছিল। তো রাত ২ টায় যখন আম্মু আসলেন এবং জানালেন যে ভাইয়া আসলেও আর নাই, ভাইয়ার রক্তমাখা ব্যাগ নিয়ে আসলেন। তো তখন আরকি আমরা কি বলে একটা ক্রাইসিস মোমেন্ট বা একটা অনেক বড় ক্রাইসিস এর মধ্যে আমরা তখন পড়ে গেলাম বা আমার মনে হলো আমার জীবনের সবচেয়ে বড় শূন্যতা তখন শুরু হয়ে গেল আরকি। আপু আ সেই রাতটা যদি আমরা পার করে আসি, এরপরে মানে ভাইয়ার শেষকৃত্য বা তার দাফন এই আমরা ব্যাপারগুলো ভোর ৪ টার সময় আমি আর আম্মু আবার বেরিয়েছিলাম। রাস্তায় কোনো যানবাহন ছিল না। তো বাংলা মোটর হয়ে ওই দিক দিয়ে একটু ঘুরে যাওয়া লেগেছিল, হেঁটেই যাওয়া লেগেছিল। পরবর্তীতে একটা রিক্সা পাই আমরা। তো কোথায় যাবো লাশ খুঁজতে? তো ১ম এ আমি চিন্তা করলাম আম্মু ঢাকা মেডিকেল কলেজ মর্গেই যাই। ভাইয়ার স্কুলের কলেজের বন্ধুদেরও আমরা জানালাম যে আমরা আগে ১ম এ ঢাকা মেডিকেল কলেজ মর্গ খুঁজে তারপর অন্য জায়গায় যাবো। তো হ্যাঁ, ঢাকা মেডিকেল কলেজ এমার্জেন্সি মর্গেই ভাইয়াকে পাই। আ ৩-৪ টা লাশ ছিল। ভাইয়া লাশটা স্ট্রেচারে শোয়ানো ছিল। তো মোটা-সোটা লম্বা মানুষ ছিল। স্ট্রেচারে জায়গা হচ্ছিল না। মাথা থেকে তখনও চুঁয়ে রক্ত পড়ছে। পায়ে মশা কামড় দিয়ে যাচ্ছে। ও মশা নিয়ে খুব সেনসিটিভ ছিল আরকি। মশার কামড় সহ্য করতে পারত না। তারপরে আমরা গেলাম আমরা যখন গেলাম তখন আমরা সিউর ছিলাম না যে লাশ পাবো কিনা। আমাদেরকে ওখানকার কর্তব্যরত পুলিশ আরকি বললেন যে, "আরো অনেক লাশ ছিল, সব তো নিয়ে গেছে।" আপনাদের তখন হয়তো মনে থাকতে পারে এক ধরনের ডাস্টবিন পাওয়া যেত যেটা ফুল ক্লোজড এক ধরনের ডাস্টবিন তখন পাওয়া যেত। এরকম ডাস্টবিনে ট্রাকে করেই তারা নিয়ে গেছে এবং আমরা যখন ৪ টা থেকে লাশ খুঁজতে বের হয়েছিলাম হেঁটে তখন আমরা অনেক ট্রাককে ফিরতে দেখেছিলাম।
ট্রাক এবং ওই ডাস্টবিন কিসের জন্য যাচ্ছিল, কি আছে ভিতরে আমরা জানতাম না। পরবর্তীতে এগুলো বের হয়েছে যে এর মধ্যে অনেক লাশ হয়তো গুম হয়ে গিয়েছে। ভাইয়ার পকেটে বুয়েটের আইডি কার্ডটা ছিল। শুধুমাত্র হয়তো বুয়েটের স্টুডেন্ট হওয়ার জন্যই ওর লাশটা গুম হয়নি। বা হয়তো আল্লাহ চেয়েছিলেন যে তার ফ্যামিলি তার লাশটা খুঁজে পাক। আপু আপনারা যখন তার শাহাদাত সম্পর্কে নিশ্চিত হলেন, তাকে খুঁজে পাওয়া গেল, এরপরে স্বাভাবিক পারিবারিক ধর্মীয় প্রক্রিয়া হয়তো তার দাফন হয়েছে। না, এই এখানেও আরেকটা ঝামেলা হয়েছে। আমরা চেয়েছিলাম যাতে ময়নাতদন্ত না হোক। আমার ফ্যামিলিতে মোটামুটি ব্যুরোক্রেসির অনেকেই ছিলেন। রাষ্ট্রদূত থেকে শুরু করে, আর্মি ব্রিগেডিয়ার জেনারেল থেকে শুরু করে সবাই একটাই অ্যাপ্লিকেশন হাসিনা পর্যন্ত দিয়েছিলেন যে আমাদের ছেলের লাশটাকে ময়নাতদন্ত যেন না করে আমাদেরকে দিয়ে দেন। আমরা কোনো কিছুতে যাব না। তো উপর উপর থেকে নির্দেশ আসে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর হবে না। ঠিক আছে, ময়নাতদন্ত হলো। তারপর টালবাহানা শুরু হলো। আম্মুকে মুচলেখা দিতে হলো যে আম্মু কখনোই এটা নিয়ে কোনো বক্তব্য দিবে না বা কোনো কেসও করবে না। তো আম্মু ২ মেয়ের নিরাপত্তার কথা চিন্তা করে, আমার ছোট বোন তখন কেবল ৫ বছর বয়স। আমিও ইন্টারে পড়ছি। ২ মেয়ের কথা চিন্তা করে আম্মু মানে ওই মুচলেখায় সাইন করলেন। এই মুচলেকাটা আপু মানে কোত্থেকে আদায় করা হয়েছিল? যে থানার আন্ডারে ছিল, শাহবাগ থানা। আচ্ছা। মানে লাশ ছাড় করার জন্য মুচলেকা দিতে হয়েছিল। হ্যাঁ, ওকে। লাশ হস্তান্তরের জন্য। পরবর্তীতে আমরা লাশ নিয়ে ১ম এ হাতিরপুলে আসি। হাতিরপুল পুকুরপাড় মসজিদে ১ম জানাজা হয়। সেখানে ভাইয়ার বন্ধুরা, স্কুল কলেজ, যেহেতু ভাইয়ার পুরোটা সময়ই ঢাকায় ছিল। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সব বন্ধুরাই মোটামুটি ওর জানাজা পড়ে। বুয়েটে ভাইয়ার একদল বন্ধু খুব চেষ্টা করেছিল বুয়েটে ভাইয়ার লাশটা নিয়ে যেয়ে একটা অন্তত জানাজা করতে। ছাত্রলীগ নেতা শুভ্রজ্যোতি ঠিকাদার, তার যে সাঙ্গপাঙ্গ তারা ছিলেন, তারা তখন আমাদের ফ্যামিলিও কিন্তু আওয়ামী লীগ বেসডই ছিল সবসময়। তো আমার চাচা বা আমার এদের সাথে একটু বেয়াদবিই করেছিল। বেয়াদবি মানে খুব বাজে ব্যবহার করেছিল এবং তারা কোনো মানে লাশ মানে এত অসম্মান মনে হয় এর আগে কখনো হয় নাই আমার ফ্যামিলি। তো তারপরে আমার চাচা ডিসিশন নিলেন, যেহেতু আব্বু ছিলেন না, চাচার ডিসিশনই আমরা নিয়েছি যে লাশ আমরা বুয়েটে কখনোই যেতে দিব না। বুয়েটে যাওয়ার দরকার নাই। তো আমরা লাশ বুয়েটে না নিয়েই হাতিরপুলেই ১ম জানাজা হয়। তারপরে আমরা জানাজা শেষে আমরা রওনা দেই নওগাঁর উদ্দেশ্যে। নওগাঁ আমার দাদাবাড়ির উদ্দেশ্যে আরকি। নওগাঁ পিরোজপুরে গ্রামে পিরোজপুর মাদ্রাসায় আমাদের পারিবারিক গোরস্থানে ওর লাশ দাফন করা হয়েছে। লাশ দাফনের আগে আরও ৩ দফা ওর জানাজা হয়। আম ১ম টা আমাদের এলাকার মসজিদে। তারপরেরটা হচ্ছে স্টেডিয়ামে জানাজা। অনেক মানুষ ছিল এবং আলহামদুলিল্লাহ জানা অজানা অনেক মানুষ ওর জানাজা করে পড়ে গিয়েছেন। তারপরে আমাদের গ্রামে ছোট্ট করে একটা জানাজা হয়। তারপরে ওকে লাশ যখন কবরে দেয়া হয়, তখনই আপনার বজ্রপাত শুরু হয়, বৃষ্টি আসবে। তো লাশ দাফন করে সবাই যে যার মতো বাসায় চলে আসে এবং ওই সময়টা একটা খুব প্রেশার ছিল সরকার থেকে যে যত দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব লাশ দাফন করতে হবে, যত দ্রুত সম্ভব। আমাদের হাতে কোনো পোস্টমর্টেম রিপোর্ট দেয়া হয়নি। এজন্য বলতে পারছি না পোস্টমর্টেম রিপোর্টে কি লেখা আছে। যারা দেখেছেন আরকি, তারা বলেছেন যে আ ওখানে লেখা ছিল খুব কাছে থেকে গুলি করা হয়েছে এবং ইনজুরিটা ছিল ঠোঁট এবং নাকের মাঝখানে এই জায়গাটায়। এখানে চোয়াল ভেঙে গিয়েছিল, দাঁতও ভেঙে গিয়েছিল ওর। এখান দিয়ে গুলিটা পাস হয়ে পিছন দিয়ে বের হয়ে গিয়েছে। আম যেহেতু গুলি লাগার পর ওর হাত-পা কাঁপছিল বা প্রাণের সঞ্চার তখনও ছিল, ধারণা করা হয় যে ও রক্তক্ষরণেই মারা গিয়েছেন। উনি বুয়েট ছাত্র ছিলেন এবং হেফাজতের একটা সমাবেশে গিয়ে তিনি শহীদ হয়েছিলেন। এই ব্যাপারগুলো আপনাদের একটা মুচলেকা দিতে হয়েছিল যাতে এটা নিয়ে কোনো রকম কথাবার্তা না বলা হয়। কিন্তু এই ব্যাপারটা আসলে প্রচার করার উদ্যোগ তো আপনাদের পক্ষ থেকে নিশ্চয়ই ছিল এরপরেও। এটা আসলে না, আচ্ছা, না, আমার বাবাও চান নাই আর তার ২ মেয়ের উপর আর কিছু হোক। কারণ আওয়ামী লীগ তো জানে আওয়ামী লীগ কতদূর পর্যন্ত যেতে পারে। আমার বাবাও রাজনীতি থেকে তখন পুরোদমে অবসর নিয়ে নেন। উনার পক্ষে আর সহ্য করা আসলে সম্ভব হচ্ছিল না। এবং ওই সময় নানান ধরনের ইনকোয়ারি শুরু হয়। আজকে ডিবি থেকে ফোন আসে, কালকে অমুক থেকে থানা থেকে ফোন আসে। আ দ্যাট ওয়াজ কাইন্ড অফ ডিস্টার্বেন্স আব্বুর জন্য আরকি। ভাইয়াকে নিয়ে খোঁজ করতে চায়। কি করছিল? জামাত শিবিরের সঙ্গে ছিল কিনা? তো আমরা তো আসলে ভাইয়াকে কখনো জামাত শিবিরের মানে
সাথে মিশতে দেখি নাই বা এর মধ্যে জয়েন হতেও দেখি নাই। ওই সময়টা আরকি এরকম ছিল। ইনকোয়ারি হয়েছে। আমাদের উপর মানে তখন একটু নজরদারিতে রাখা হয়েছে। সবসময় নজরদারিদের মধ্যেই ছিল আরকি। তার জানাজার সময়ও তাহলে ব্যাপারটা বলা হয়নি যে তার মৃত্যুর মানে ঘটনাটা কিভাবে ঘটলো? দেখেন যা জানার সেটা তো মানুষ জানেই। নওগাঁবাসীও তখন জানতো কিভাবে মারা গিয়েছে। এটা তো আর ঘটা করে বলার কিছু নেই। আমি এই প্রশ্নটা করার কারণ হচ্ছে, এই ঘটনাটা আমি ১ম জানতে পারি ২০১৮-১৯ সালের দিকে। কোনো একজনের লেখালেখির মাধ্যমে আরকি। ব্যাপারটা বেশ কিছুদিন হয়তো আলাদা ছিল। ওইরকম লাইমলাইট এ আসেনি। তারপর একটা পর্যায়ে মানুষ জানতে পারল। আমি কিন্তু ব্লগ লিখতাম। আচ্ছা। ২০১৩ থেকে আমি ব্লগ লিখতাম। ফেসবুকে ব্লগ লিখতাম। তারপরে মনে হলো ফেসবুকের কনটেন্ট থাকছে না। তখন হচ্ছে আমি ওয়ার্ডপ্রেস এ ব্লগ লেখা শুরু করি। ১৫ থেকে মোটামুটি আমি এটা নিয়ে লেখালেখি করেছি। এখন আমি তো আর অত বড় মাপের ধরেন কি বলে পাবলিসিটি পাইনি যে এটা একদম ম্যাস পিপল পর্যন্ত চলে যাবে। বাট আমি লিখেছি। আর কেউ না লিখলেও আমি লিখেছি। ভাইয়ার বন্ধুরা লিখেছেন, বুয়েটের বন্ধুরা লিখেছেন। এই যে আপনি যখন লেখালেখি করেছেন এগুলো নিয়ে বা ভাইয়ার বন্ধুরা, পরিচিতজনরা যখন লেখালেখি করেছেন, আ তখনও তো নিশ্চয়ই নজরদারির ব্যাপারটা ছিল আপনাদের উপর বা তাদের উপর। হয়তো ছিল। মানে সরাসরি কোনো প্রেশার আসেনি এরপরে? আন্দোলনে গেলে প্রেশার আসতো। যেমন নো ভ্যাট অন এডুকেশন এর ওই আন্দোলনে অবশ্যই এরকম কোনো প্রেশার আসেনি। কিন্তু রোড প্রোটেস্ট এ যেহেতু একদম সম্মুখ সারিতে ছিলাম, তখন হিজাব-টিজাব এরকমের মধ্যে ছিলাম না আমি। নর্থ সাউথ স্টুডেন্ট ছিলাম। সিএসই তে পড়তাম। তো সামনাসামনি আন্দোলনটা করেছি। তখন প্রচুর প্রেশার এসেছে। প্রচুর ফোন এসেছে। "তোর ভাইও গেছে, তুইও যাবি" এই ধরনের আরকি। আমার আম্মু খুব ভয় পেত। হ্যাঁ, এসেছে এরকম এসেছে আরকি। আপু, আপনি যেটা বললেন যে আপনার পারিবারিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আসলে আওয়ামী লীগেরই। ডেফিনিটলি আপনার পরিবারের তো একটা যোগাযোগ বা পরিচিতি যাই বলি না কেন সেটা ছিল। এই যোগাযোগ বা পরিচিতিও কোনো কাজে আসে নাই এই প্রেশারগুলো এভয়েড করার ক্ষেত্রে? দেখেন একটা সাধারণ হেফাজতের একটা হেফাজতে নিহত হয়েছে। একটা মুসলিম ফ্যামিলির উপর দিয়ে যে পরিমাণ অত্যাচার গেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এই struggle টা ফেস করে নাই। কিন্তু আল্লাহ আমাদেরকে অন্য দিক দিয়ে struggle ঠিকই ফেস করিয়েছেন। তখন আমরা অলরেডি ফাইন্যান্সিয়াল একটা যুদ্ধে ছিলাম। তখনও আমার দাদাবাড়ির জমিজমা ভাগ হয়নি। ওইটার একটা struggle ছিল। ফ্যামিলির struggle গুলো ছিল। বাবা মারা গেলে যা হয় মেয়েদের উপর দিয়ে। তো সব মিলায়ে মানে রেহানকে তখন ফোকাস করার বিষয়টা মানে সেই সারভাইভাল কন্ডিশন এই আমরা ছিলাম না। বুয়েট কর্তৃপক্ষের তরফ থেকে কোনো রকম সহযোগিতা বা কোনো না। রকম রিমেম্ব্রেন্স এর চেষ্টা? আমরা আসলে বুয়েটের প্রেজেন্ট স্টুডেন্ট মারা গেলে ওদেরকে যে একটা ফান্ড দেয়, এইটা আমরা জানছি ২০২০ এর পরে। হ্যাঁ? এবং ওই যে বললাম আওয়ামী লীগের একটা বড় অংশ এটা আটকে রেখেছিল। শুভজ্যোতি ঠিকাদারদের অংশই আমি বলব। হ্যাঁ, আমরা জানতাম না এটা। আর মানে বইটা যেহেতু ওর লাশ জানাজা করতে দেয়া হয় নাই, এরপরে আসলে বইটার সাথে আমাদের তো আর কোনো সম্পর্ক থাকার কথা না। তো এইজন্য আমরা আর আসলে বইটার সাথে আর কোনো ধরনের কথাও হয়নি, জানাও হয়নি। আপনি তখন কলেজে পড়তেন। এরপরে আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, শিক্ষাজীবন পার করেছেন। বেশ কয়েকটা বড়, বড় আন্দোলন আপনি শিক্ষাজীবনে পেয়েছেন। আপনি যেমনটা বলেছেন নিরাপদ সড়ক আন্দোলন আপনি সামনের সারিতে ছিলেন। কোটা সংস্কার আন্দোলনের সময় আপনি স্টুডেন্ট ছিলেন। এরপরে যখন আমরা ধর্ষণ বিরোধী আন্দোলন হলো ২০২০ সালে, তখন আপনি স্টুডেন্ট ছিলেন খুব সম্ভবত। হ্যাঁ। তো এই প্রশ্নটা আসলে এইভাবে করতে চাই যে, আপনি তো আসলে জানতেন বা আপনারা তো আসলে জানতেন যে, যতদিন পর্যন্ত আসলে মানে রেজিম চেঞ্জ না হচ্ছে, এই আপনার ভাইয়ের শাহাদাতের বিচার পাওয়াটা রীতিমতো অসম্ভব। দেখেন ২০১৫ সালে খুব সম্ভবত ১৫ বা হ্যাঁ ১৫ কিংবা ১৬ সালের সংসদের অধিবেশনে যখন হাসিনা এই ব্যাপারটাকে পুরো নালিফাই করে দিয়েছেন, তখনই আমরা আল্লাহর কাছে দুনিয়ার বিচারটা আল্লাহর কাছে পাঠাই দিয়েছি। তো উনার চেয়ে বড় বিচারক তো আর কেউ হতে পারে না। হ্যাঁ, এখন আমরা ন্যায়ের জন্য লড়ছি। আমরা একটা আ ফরমাল একটা বিচার চাই হাসিনার। কিন্তু যে বিচার আল্লাহর করার সেটা তো উনি করবেনই। আর তখন মানে এরকম একটা সিচুয়েশন এ আপনি বিচার নিয়ে রাস্তায় দাঁড়াতে পারতেন না। যেখানে গুম-খুন হচ্ছে প্রতিনিয়ত এবং ইট ডাজন্ট ম্যাটার। এটাই আপু যে, আপনি জানেন যে বিচার হবে না। হয়তো কোনোদিনই হবে না। মানে আমরা দেখেছি যে একটার পর একটা ইলেকশন রিগড হচ্ছে। বারবার তারা নতুন, নতুন করে শপথ নিয়ে ক্ষমতায় আসছে। তো তখন আসলে মানে আপনার মানসিক অবস্থার বা ফ্রাস্ট্রেশন এর ব্যাপারটা কিরকম ছিল? যে আপনার ভাইয়ের খুনি, আপনি জানেন কিন্তু আপনারা আসলে কিছু করতে পারছেন না। হাত পা বাঁধা। তখন আসলে ওই যে লেখালেখি করতাম। আমার ওই সময়ের Facebook স্ট্যাটাস গুলো খুব ডিপ্রেশনের ছিল, কষ্টের ছিল। ওই যে বললাম আমি তখন পরিবারের সঙ্গে যুদ্ধে ব্যস্ত ছিলাম। আ
হাসিনার সঙ্গে যুদ্ধের চেয়েও তখন আরেক দল রাক্ষসের সঙ্গে যুদ্ধ হচ্ছিল। কোনোটাই কম না। ঘরের ভিতরেও যদি যুদ্ধ করতে হয়, আপনি কখনোই ঘরের বাইরে যেয়ে ফুল কনসেনট্রেশন দিতে পারবেন না। তো যেকোনো একটা যুদ্ধকে অফ করে আপনাকে আরেকটা যুদ্ধে যেতে হবে। আপনি একই সাথে অনেক যুদ্ধ পার করতে পারবেন না। তো তখন আমরা ঘরের রাক্ষসের সঙ্গে যুদ্ধ করছিলাম। এবং আমি একাই না, আমি, আমার মা, আমার ছোট বোন আমরা ৩ জনই করে গেছি। এখনো করছি। ৫ আগস্টে সরকার পতনের পরে এই ঘটনাটা নিয়ে তদন্ত প্রতিবেদন বা বিচার এগুলো আসলে ঠিক কতদূরে গিয়েছে? ৫ই আগস্টের পরে আমরা মামলা করব কিনা এটা নিয়ে একটু সন্দিহান ছিলাম। কারণ বাংলাদেশের রাজনীতিতে কোনো আ স্থিতিশীলতা নাই। যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে। আর হলে এর পরবর্তী ইফেক্টটা ডিরেক্টলি আমার আর আমার ছোট বোনের উপর এবং আম্মুর উপর আসবে। এটা একটা অনেক বড় রিস্ক ছিল। তো রিস্ক থাকার পরও আমাদেরকে মোটামুটি খুব শক্ত করেছে আরকি। ২ কে রাহনুমা আপুর কথা বলব। রাহনুমা আপু, প্রিমা আপু ইনারা অনেক শক্ত অবস্থায় ছিলেন বা আমাদেরকে বলেছেন, "না, এটা করতেই হবে। এটা মানবাধিকার লঙ্ঘন হয়েছে।" তো ভাইয়ার বন্ধুরা একদম পিছনে লেগেছিল যে এটা করতে হবে। আম্মুকে কনভিন্স করার ব্যাপারটা ছিল। লাস্ট দিন পর্যন্ত আমার আম্মু আরকি করবে কি করবে না সেটা নিয়ে সন্দিহান ছিলেন। কারণ নিরাপত্তা তো আমাদেরকে সরকার দিবে না। তো শেষ পর্যন্ত আরকি করা হয়। আমরা অভিযোগ দাখিল করি আম আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, অপরাধ ট্রাইব্যুনালে। তো এখন আরকি ঝুলে আছে। মূলা যেভাবে ঝুলে থাকে সামনে, সেভাবে আমাদের কেসটা ঝুলে আছে। শাপলা চত্বর আর বিডিআর হত্যাকাণ্ড দুটাই গণহত্যা আমি বলব। আপনারা যত যে দিক দিয়েই বলেন না কেন দুটোই গণহত্যা ছিল। কারণ আ শাপলা চত্বরে একই রাতে ব্যবধানে ১,৬০,০০০ রাউন্ড গুলি ছোড়া হয়। ১,৬০,০০০ রাউন্ডে যদি আমি ধরি ১০০ টা গুলিতে ১ টা লেগেছে। তারপরও মৃতের সংখ্যাটা কিন্তু অনেক। লাশ গুমের হওয়াটা তো এটা আমরা তো নিজেই দেখেছি। এলাকাবাসী দেখেছে তারা কি করেছে এবং বেনজির, আমি এখানে বলব বেনজিরেরই এটা অনেক বেশি। সে নিজে হাতে এই কাজগুলো করেছে। একটা ছোট্ট একটা দুনিয়ার প্রমোশনের জন্য। একটা ছোট্ট প্রমোশনই বলব। কারণ হচ্ছে মানে জীবন এর থেকে অনেক বড়। একটা পুলিশ কমিশনার প্রমোশনের জন্য সে এতগুলো মানুষকে মেরেছে। হাসিনার নির্দেশেই মেরেছে। সো ২ জনেই অবশ্যই এটাতে দায়ী থাকবে এবং আম তার রিটায়ারমেন্টের আগে সে অপারেশন শাপলা নামে খুব গর্ব ভরে একটা বই লিখেছিল। আমি জানি না আপনারা দেখেছেন কিনা? বইটাতে সে কাকে কি অর্ডার দিয়েছে, কাকে কিভাবে মেরেছে সেটার একটা বিস্তারিত প্রতিবেদন ছিল এবং আম স সে যখন হাসিনার রোষানলের কারণে দেশের বাইরে পলায়ন করল, তখন ডিএমপি পুলিশ এর প্রত্যেকটা এভিডেন্স মিটিয়ে দিয়েছে। আমরা বইটা এখনো পাইনি। বইটা আমাদের কেসের জন্য খুব ইম্পোর্টেন্ট। এমনিতে ওভারঅল বিচার প্রক্রিয়া নিয়ে আপনি কতটা স্যাটিসফাইড বা কতটা আশাবাদী? আসলে বাংলাদেশ অনেকদিন পর একটা নির্বাচন হলো। দেশের আ ওয়ার্ল্ড ওয়ার এর কারণে, ইরানের ওয়ারের কারণে অনেক সমস্যা যাচ্ছে। তো সরকারের উপর হয়তো এটা অনেক চাপ। কষ্ট লাগছে বলতে। বিটিআর এর হত্যাকাণ্ডটা এলিট শ্রেণীর ছিল। আর ৫ই মে শাপলার হত্যাকাণ্ড তো এলিট শ্রেণীর ছিল না। এখানে রেহান একাই এলিট শ্রেণীকে প্রতিনিধিত্ব করছে। আসলে তো এটা এলিট শ্রেণী ছিল না। এখানে তো শ্রেণী বৈষম্য থাকবে। মোল্লাদের জন্য কয়জন কথা বলবে বলেন? মোল্লাদের জন্য আর কি কথা বলার তো আসলে কেউ নেই। তো বিচার আসলে কিভাবে হবে জানা নাই। তারপরেও এই রাস্তায় থাকতে হবে, বিচার হতে হবে। আর সবচেয়ে বড় কথা, এই শাপলা চত্বর ২০১৩ সালে এটাকে এতভাবে বিক্রি করা হয়েছে আমাদের খুব ইসলামিক কিছু নেতৃত্ব দ্বারা বা নেতা দ্বারা। তো যেটা হয় আরকি, লেবু বেশি কষ্টালে তিতা হয়ে যায়। আমরা শহীদ পরিবারটা কিন্তু কেউ কারো কাছে বিক্রি হয়ে যায়নি। তো যে সংগঠন বা যে সংগঠনের মানুষরা বিক্রি হয়েছেন বারবার, তারা মনে হয় এটার উত্তরটা ভালো দিতে পারবেন। বরং তাদের জন্যই হয়তোবা আমাদের কেস এখনো ঝুলে আছে। বিচারের অ্যাসপেক্টের বাইরে আপু, সাধারণত আমরা দেখি যে সামাজিক আন্দোলন হিসেবে এ ধরনের একেকটা শাহাদাতের ঘটনা দাঁড়িয়ে যায়। স্মৃতি সংসদ হয়, হয়তো হ্যাঁ, শহীদ মিনার শাপলা হয়। স্মৃতি সংসদ একটা আছে। তাদের সাথে আমার আ যোগাযোগ আছে। এই ভবিষ্যতে এই ব্যাপারটা নিয়ে কি আর কোনো কর্মপরিকল্পনা আপনাদের বা তাদের আছে আপু? আমরা ভাইয়াকে নিয়ে ডকুমেন্টারি করার কথা চিন্তা করেছি। ভাইয়ার বুয়েট 09 ব্যাচের সহযোগিতায় ডকুমেন্টারিতে ও কিভাবে কিরকম ছিল, ওর দাফন হয়েছে কোথায়? গুগলে যদিও আছে, মার্টার এরিক এম রেহান হাসান, আমি এটা করে দিয়েছি। তো এই টাইপের একটা ডকুমেন্টারি হয়তো থাকবে। কিন্তু ভাইয়াকে
ওইরকম হিরো হিসেবে সিনেমার নায়ক হিসেবে দেখার আমার আসলে ইচ্ছা নাই। কারণ আমার মনে হয় আমার শহীদ ভাইও এটা হয়তো কখনো চাইতেন না। তো আমরা একদম শেষ দিকে চলে আসছি। জি। আ আপনার কাছে যদি আমি খুবই সংক্ষেপে জানতে চাই যে, এই যে একটা ঘটনা ঘটলো, একটা গণহত্যা ঘটলো একটা রাতে। তারপরে সেটার আসলে রেকর্ড কিপিং তো আসলে আমাদের বাংলাদেশে এমনিতেই খুবই পুয়ার। আর এই ঘটনা যেহেতু সরকারি প্রেশার ছিল, একেবারেই কোনো কিছু হয়নি। তারপর আপনারা দীর্ঘ ১ যুগের বেশি সময় বিচারহীনভাবে কাটালেন। এরপরে বিচার হচ্ছে, তবুও আপনারা আসলে নিশ্চিত না যে কতটুকু সেটা আদৌ শেষ হবে কিনা। না, না, না। যেহেতু সরকার এসেছে, আমি তো বললাম বাংলাদেশে গণতান্ত্রিক সরকার অনেক বছর পর আসলো। আমি তারপরও বলব ভোট হয়েছে। মানুষ খুব আনন্দ নিয়ে ভোট দিতে গিয়েছে। আমি নিজেও ভোট দিয়েছি। ভোটের সেই আনন্দটা ফিরে এসেছিল। তো গণতান্ত্রিক সরকারকে একটু সেটেল হতে সময় দেওয়া উচিত। আমার মনে হয় ওরা বিচার করবে। দেখেন তনু হত্যার কিন্তু বিচার হয়েছে। বিচার হচ্ছে ইনফ্যাক্ট। তো সবকিছুই হবে। উনাদেরকে একটু সময় দিন। অবশ্যই উনারা এটার বিচারও করবেন। আমি আশাবাদী। আমি একদমই হোপ ছেড়ে দিতে চাচ্ছি না। কারণ দেখেন আমি যদি হোপ ছেড়ে দিতাম তাহলে হাসিনাও পালাতো না, নির্বাচনও হতো না। এখন পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের রেইনি চলত। তো আমরাও আশাবাদী, হোপফুলি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ যত এ ধরনের হ্যাঁ, মানে কুকর্ম ছিল শেখ হাসিনার, সেগুলোর হোপফুলি বিচার হবে। বিশেষ করে শহীদ রেহান হাসান ভাই, তার যে মানে গল্পটা, এটা আসলে খুব কম মানুষই জানতো একটা সময়। এখন হয়তো অনেকে জানে। এরপরেও অত বেশি তো আসলে উনার গল্পগুলো প্রচার পায়নি। হোপফুলি মানুষ এগুলো জানবে, এগুলো নিয়ে আলোচনা করবে। আপু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের পডকাস্টে আসার জন্য। হোপফুলি আমরা সামনে আবার কখনো আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।